বুধবার থেকে টানা বৃষ্টিতে বাড়তে শুরু করে মাতামুহুরী, বাঘখালী ও নাফ নদীর পানি। বৃহস্পতিবার রাতে পানি ঢুকে লোকালয়ে তলিয়ে যায় কক্সবাজার শহরের ৬০% এলাকা এবং আশেপাশের প্রায় ১০০ গ্রাম। শুক্রবার রাতে বৃষ্টি কমে আসায় নামতে শুরু করে পানি, তবে এখনো পানিবন্দী লক্ষাধিক মানুষ। এছাড়া ফসলি জমি ও চিংড়ি ঘের ডুবে যাওয়ায় ক্ষতির সংখ্যায় স্থানীয়রা। আমাদের ঘরবাড়ি ডুবে গেছে, গাছপালা পড়ে, এমনকি যত পরিমাণ পানি উঠছে খাদ্য পর্যন্ত রান্না করতে পারতেছি না। কিছু ঘর পানিবন্দী, আবার কিছু পানি নেমে গেছে বৃষ্টি কমার কারণে, এখন কাদা আছে ঘরের মধ্যে। তবে বৃষ্টি কমলেও কমেনি পাহাড় ধসের আশঙ্কা। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টায় প্রশাসন। বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায়, বিভিন্ন প্লাবিত এলাকায় আমরা গিয়ে আমাদের যারা আশেপাশে আমাদের জনগণ যে বসতি আছে, আমরা তাদেরকে আমরা চাই তারা যাতে নিরাপদ আশ্রয়স্থানে সরে আসে। এদিকে শহরের পানি নামতে থাকায় স্বস্তিতে পর্যটকরা। বৃষ্টি উপভোগে সৈকতে ভিড় করছেন হাজারো পর্যটক। পরিবেশ এখন যা আছে মোটামুটি অনেক সুন্দর। এই পরিবেশ সবসময় পাওয়া যায় না, আমাদের অনেক ভাগ্য যে এই পরিবেশটা পেয়েছি। এর আগে শুক্রবার আলাদা দুটি স্থানে পাহাড় ধসে একই পরিবারের ৩ জন সহ ৬ জন মারা যায়। সাগরে ট্রলার ডুবে মৃত্যু হয় 2 জনের। এছাড়া স্রোতের টানে ভেসে যায় 1 জন। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর স্থলন নিম্নচাপে পরিণত হওয়ায় ঢাকাসহ সারা দেশের আকাশই মেঘাচ্ছন্ন। শুক্রবার সকাল থেকে শনিবার পর্যন্ত বিভিন্ন জায়গায় ভারী, অতি ভারী ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে দেখা গেছে। বিভিন্ন অঞ্চলে প্রায় 1 সপ্তাহ তাপপ্রবাহের পর বৃষ্টি হওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে। তবে কিছুটা দুর্ভোগ পোহাতে হয় খেটে খাওয়া লোকজনকে। বৃষ্টিতে ভিজে বিভিন্ন গন্তব্যে রওনা হন অনেকে। আবহাওয়াটা তো একটু সুস্থ অনুভব হচ্ছে, ঠান্ডা একটু আছে, গরমটা নাই, এটুকু আর কি। রিক্সা ভাড়া তো পরিমাণ মতো কিছু বেশি চাচ্ছে তারা, বা যেতে চাচ্ছে না, এটাই অনীহা। যেমন আমি হেঁটে যাচ্ছি, এখন হাসপাতালে যাব। বৃষ্টিতে তো ভোগান্তি আছি, তারপরে বৃষ্টির ফেনা প্যাসেঞ্জার অনেক কম, মানুষজন বাইরেই না তেমন। আবহাওয়া অধিদপ্তরের হিসেবে শনিবার সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় ঢাকায় 10 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। এ সময় তাপমাত্রাও কিছুটা বাড়বে। সারাদিন সারা দেশে বৃষ্টি হচ্ছে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কোনো কোনো জায়গায় ভারী বর্ষণ হচ্ছে। এটা আগামী 24 ঘন্টা আরও এটা কন্টিনিউ করবে এমন বৃষ্টি। 24 ঘন্টা পরে যে এটা বৃষ্টির পরিমাণ কমে আসবে। আমরা আশা করছি আগামীকালের পরে পরশু দিন যে বৃষ্টির মাত্রা কমে আসবে, তারপরের দিন যে অনেক ক্ষেত্রে এই বৃষ্টিটা ড্রাই আউট হয়ে যাবে। এদিকে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম সহ 14 জেলায় দক্ষিণ পূর্ব দিক থেকে 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শ্রমিক অসন্তোষের কারণে তৈরি পোশাক খাতে 2 সপ্তাহ ধরে চলছে অস্থিরতা। সাভারের আশুলিয়া ও গাজীপুরের একাধিক কারখানায় হামলা হলে বন্ধ করে দেয়া হয়। শনিবার কারখানা খুললেও দুপুরের পর শ্রমিকরা উৎপাদন বন্ধ রেখে চলে যায়। অনেকের পোস্টিং নাই। ব্যবসায়ীরা বলছেন হামলায় বহিরাগতরা জড়িত। কারখানা বন্ধ থাকলে ক্রেতা অন্য দেশে চলে যাওয়ার আশঙ্কা তাদের। মজুরি বাড়াইতে হবে, এই জায়গা করতে হবে, অবশ্যই আমি করতে রাজি, আমরা করবো, আমাদের সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই করব। আপনারা যা লিখে দিবেন, আমি অন্তত বলে দিলাম, যা চান আমি লিখে দেবো। ফ্যাক্টরি না চলে না চলবে, শ্রমিক বন্ধ হলে হবে, কিন্তু এইভাবে আমাদেরকে শ্রমিকদেরকে বহিরাগত আর মার খাওয়ান না। বিজিএমইএ সভায় বেতন বাড়ানো, চাকরি নিরাপত্তা সহ বৈষম্য কমানোর দাবি জানান শ্রমিক নেতারা। কিছু মানে নেই, আবার মানছে সব, মানে 2-3টা মানে নেই। আপনাদেরকে একটা ফিঙ্গারপ্রিন্ট করতে দেওয়া হয়েছিল যে এখানে শ্রমিকদের ডাটাটা সংরক্ষণ হবে, সেই ডাটাবেস দিয়ে শ্রমিকদেরকে কালো তালিকা করা হয়েছে যাতে তারা অন্য ফ্যাক্টরিতে চাকরি না পায়। কারখানা নিরাপত্তা বিশৃঙ্খলা রোধে তাৎক্ষণিক শাস্তির কথা জানায় নিরাপত্তা বাহিনী। গার্মেন্ট শিল্পের সঙ্গে জড়িত নাই এইরকম কিছু ব্যক্তিবর্গ এসে কোম্পানিগুলোকে আক্রমণ করছে। আমাদের যারা শ্রমিক আছে তাদেরকে কারখানা থেকে বের করে নিয়ে আসছে এবং তখন আমরা আমাদের মোতায়েন জোরদার করলাম। শ্রমিকদের সমস্যা সমাধানে সেল গঠন করা হয়েছে। মামলা তুলে নেওয়া সহ ন্যায্য দাবি পূরণের আশ্বাস দেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। এটা বকেয়া বেতন যেটা মূল সমস্যা, এটাকে আগে অ্যাড্রেস করতে হবে। এখানে একটা প্র্যাকটিস দীর্ঘদিন ধরে ছিল যে ইনসেন্টিভ দিয়ে দেয়া, ঋণ দিয়ে দেয়া, তো
তো সেই জায়গা থেকে সবার মধ্যে না, অনেক মালিকের মধ্যেও এই প্রবণতাটা আছে যে সামর্থ্য থাকা সত্ত্বেও সরকারের ইনসেনটিভের জন্য বসে থাকা হয়। পোশাক শ্রমিকদের স্বল্প মূল্যে টিসিবির পণ্য দেওয়ার কথাও জানান উপদেষ্টা। সবার একটা সিনক্রোনাইজেশনের মধ্য দিয়ে আমরা এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করব। এবং একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যাত্রাবাড়ির এই বাড়িটির মালিক বিএনপির নেতা নবিউল্লাহ নবীর। বাড়িটির নিচতলায় হিমাগারটির মালিকানা দেখানো হয়েছে তার জামাতা সিরাজউদ্দৌলাকে। হিমাগারটি স্থাপনে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের জন্য 2020 সালে নথি জালিয়াতি করেন শ্বশুর জামাতা। এ নিয়ে সন্দেহ হলে যাচাইয়ের জন্য ঢাকা ডিসি অফিসকে চিঠি দেয় অধিদপ্তর। প্রমাণ মেলায় হিমাগারের মালিক বিএনপির নেতা সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মামলা করেন ডিসি অফিস। অভিযান চালিয়ে হিমাগারটি সিলগালা করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তবে 2024-এ এসে দেখা যায় ওই ঘটনায় যুক্ত সকল সরকারি কর্মকর্তা কর্মচারীকেই আসামি করা হয়েছে জুলাই হত্যাকাণ্ডে। তাদের অভিযোগ ওই বিএনপি নেতার জালিয়াতি ধরে ফেলার কারণেই মূল্য দিতে হচ্ছে তাদের। ওই অ্যাগ্রো বেসিস কোল্ড স্টোরেজের বিরুদ্ধে যারা আমরা রাষ্ট্রীয় স্বার্থে পরিবেশ রক্ষার স্বার্থে যারা কাজ করেছি তাদের নামই ঘুরে ফিরে একই সিরিয়ালে 5-7 জনের নাম আছে। তাহলে আমরা বলতে পারি যে এটা তো আমাদের উপরে প্রতিহিংসামূলকভাবে দিয়েছে। সনদ জাল কিনা এটা দেখার জন্য আমরা চিঠি লিখে কি অপরাধ করেছি? এজন্য এখন তারা আমাদের বিরুদ্ধে মামলা করবে, আমরা হয়রানির শিকার হচ্ছি। আসল আসামিদের সাথে আমাদের মতো নিরাপরাধ লোক যাদের সাথে এই জুলাই হত্যাকাণ্ডের কোনো রকমের সম্পর্ক থাকার সুযোগ নেই। পরিবেশ অধিদপ্তরের এই 2 কর্মকর্তার বিরুদ্ধে পৃথক 2টি হত্যা মামলা করা হয়। এদিকে ওই জালিয়াতি মামলার বাদী ডিসি অফিসের অফিস সহকারী মোশাররফ হোসেন ও অভিযানে যাওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম, এমনকি এই ঘটনায় সরকারি চিঠি দেওয়া অফিস সহায়ক ও মামলার সাক্ষী নজরুল ইসলাম আর জাফর শিকদারকেও মামলার আসামি করা হয়। নিহতদের স্বজন না হয়েও মামলার বাদী হয়েছেন ঢাকা দক্ষিণ শ্রমিক দলের নেতা আবু বক্কর। মামলা দুটিতে 442 জনের নামসহ 3 থেকে 4000 আসামি করা হয়। আসামিদের বেশিরভাগকেই চেনেন না বাদী নিজেই। ডিসি অফিসের অপারেটর, পরিবেশ অধিদপ্তরের যে কর্মীরা, ওরা কি এখানে আসছে? আপনি দেখছেন? আর দেখছি না দেখছি এটা পরের হিসাব। যখন গোলাগুলি হয়েছে তখন আপনি করেছিলেন। নবিউল্লাহ নবীকে আপনাকে এই মামলাটা করাইছে? তাহলে সব আপনি জানেন। অভিযোগ উঠেছে এই ঘটনার মূল কারিগর বিএনপির নেতা নবিউল্লাহ নবী। মামলা দুটি করিয়েছেন আবু বক্করকে দিয়ে। এছাড়া আমাদের কোনো ব্যক্তিগত না, তাদের যে অভিযোগটা কি তারা তো অভিযোগ করবো, বাঁচার জন্য অভিযোগ করবো। এটা আমাদের পার্টির নির্দেশ। যারা সরকারি আমলা বা সরকারি ক্যাডার, ছাত্রলীগের ক্যাডার আছে সবাই মামলা আপনারা হাইকমান্ড থেকে কম্পিউটার অপারেটর কি এটার সাথে জড়িত ছিল বিধায়ক। এদিকে শিক্ষার্থী সাকিব হত্যা মামলার সাক্ষী করা হলেও বাবা মুর্তুজা আলম তার কিছুই জানেন না। না এই ব্যাপারে আমার কি জানাই নাই। আমার বলছিল যে নেতারা যে মামলা করেন, আমি বলছি যে না আমি মামলা করব। এই অবস্থায় পুলিশ বলছেন আইন অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। কোন সরকারি কর্মকর্তা কর্মচারী, সে পুলিশ হোক বা সরকারি লোক হোক, এটা তদন্ত করে যদি মনে হয় ওই নামটা থাকা উচিত তাহলে তার নাম থাকবে। গদবাধা এখন আর নেওয়া যাবে না। সংশ্লিষ্টদের মত এই ধরনের মামলায় গণঅভ্যুত্থানের চেতনাই প্রশ্নবিদ্ধ হবে। মুহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যাংক থেকে নগদ অর্থ উত্তোলনের পরিমাণ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসেবে জুলাই মাসে দেশের বিভিন্ন ব্যাংক থেকে নগদ উত্তোলন হয়েছে 2,91,630 কোটি টাকা। আগের বছরের তুলনায় এই জুলাইয়ে নগদ টাকা উঠানোর হার 9.49% বেড়েছে। এর ফলে কমেছে ব্যাংকে আমানতের পরিমাণ। জুলাই মাসে 0.46% কমে মোট আমানত দাঁড়িয়েছে 17,34,026 কোটি টাকায়। এদিকে ব্যাংকের বাইরে মানুষের কাছে নগদ টাকা রাখার প্রবণতার কারণে রাজধানীতে বেড়েছে সিন্দুকের চাহিদা। ব্যাংক, বিমা ও ব্যবসা প্রতিষ্ঠানে সিন্দুকের ব্যবহার থাকলেও এখন বাসাবাড়ির জন্য সিন্দুক কিনছেন অনেকে। একটা জিনিস রাখবো, যদি রাখার পরে যদি নিশ্চয়তা না পাই, সেটা নেওয়ার চাইতে আমার যেটা গ্যারান্টি পাবো সেটাই নেওয়াটা ভালো না? লকার কেনার উদ্দেশ্য হলো আমরা যে জিনিসপত্রগুলো রাখি এগুলো সেফটির জন্য একটু ভালো মানের লকারেই এটা প্রয়োজন রাখা উচিত। যারা অনেক বেশি টাকা বা গোল্ড রাখবে তারাই এটা নিতে আসে। অনেক ধরনের কাস্টমার আছে যেমন সিকিউরিটি পারপারসন হাই চায়,
যেরকম ফিঙ্গারপ্রিন্ট আছে, পাসওয়ার্ড আছে, মাস্টার কি আছে, এগুলো হচ্ছে তো আর কেউ হ্যাক করতে পারবে না। বিশ্লেষকরা বলছেন গত কয়েক বছরে ব্যাংক খাতে নানা অনিয়মের কারণে গ্রাহকের অনাস্থা বেড়েছে, পাশাপাশি অপ্রদর্শিত অর্থ নিজের কাছে রাখায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। মধ্যবিত্ত পরিবারের সারা জীবনের সঞ্চয়টা যদি একটি ব্যাংকে আটকা পড়ে যায়, সে তো অসহায় হয়ে যাবে, সুতরাং তার জীবন রিস্কে পড়ে যাবে। সুতরাং সে 100% যখন নিশ্চিত না হবে, তখন সেই টাকাটা, সুটকেসের টাকাটাকে আবার ব্যাংকে ফেরত আনবে না। সাধারণ মানুষের কাছে যখন মনে হবে যে প্রফেশনালিজম ফিরে আসছে ব্যাংকিং সেক্টরে, তখন সবার আস্থা ফিরে আসবে। ব্যাংক খাতে সংস্কার ও শৃঙ্খলা ফেরাতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগের ফলে মানুষের আস্থা দ্রুত ফিরে আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।